নমস্কার, আমি সৃজা। সাম্প্রতিককালে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই একটা বিষয় প্রায় প্রতিদিন লক্ষ্য করি, সেটা হচ্ছে মমতার বিরুদ্ধে কিছু বললেই একদল তিনু ছুটে ছুটে দল বেঁধে চলে আসে সোশ্যাল মিডিয়া জুড়ে আর বলতে থাকে মমতা ব্যানার্জি নাকি বিশাল অঙ্কের ভোট পেয়ে ক্ষমতায় এসেছেন। এখন মমতা ব্যানার্জি কিভাবে ভোট পেয়ে ক্ষমতায় এসছেন সেটা আমরা মোটামুটি সকলেই জানি, সেটা আলাদা বিষয়, সে নিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি না। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যখন জানানো হয়েছে মমতা ব্যানার্জি ভোট পেয়ে ক্ষমতায় এসছেন, তার মানে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোয়, আমাদের গণতান্ত্রিক পরিসরে মমতা ব্যানার্জি ভোট পেয়ে ক্ষমতায় এসেছেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কেউ যদি ভোট পেয়ে ক্ষমতায় আসে তাহলে সে যা করবে সেটাই কি সঠিক, সেটাই কি জাস্টিফাইড? অন্ততপক্ষে তিনুরা মানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেটাই বোঝাতে চায়। এখন যদি তৃণমূলের লোকজনের কথা অনুযায়ী আমরা ধরে নিই যে কেউ যদি বেশি সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় আসে, সরকার গড়ে, তাহলে সে যা করবে যা বলবে সেটাই সঠিক, তাহলে এই যে ত্রিপুরায় বিজেপি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দিয়েছে, তার জন্য গতকাল কুণাল ঘোষ অ্যান্ড কোম্পানি সারাদিন ধরে এই নাটকটা করলো কেন? কারণ ত্রিপুরাতে তো বিজেপি বিশাল সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় এসছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি এ রাজ্যে যা করবে সেটাই সঠিক হয়, সে বিষয়ে যদি কোনো অভিযোগ জানানোর অধিকার মানুষের না থাকে এবং অভিযোগ জানালে, প্রতিবাদ করলে, আন্দোলন করলেই যদি ওরা সবকিছুতে বলতে শুরু করে যে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে, মমতা ব্যানার্জি প্রচুর ভোট পেয়েছে, অর্থাৎ ভোট পেয়েছে মানে সবকিছু জাস্টিফাইড, তাহলে সেক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রেও তো একইভাবে বিজেপি প্রচুর পরিমাণে ভোট পেয়ে ক্ষমতায় এসছে, তাহলে বিজেপি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে কোনো অন্যায় করেনি, এটা তৃণমূল কংগ্রেসকে মেনে নিতে হবে। হয় ওরা এটা মেনে নেবে, আর না হয় ওদেরকে এটা বলতে হবে যে প্রচুর ভোট পেয়ে ক্ষমতায় আসলেও একজন শাসক যা ইচ্ছা তাই করতে পারে না, অন্ততপক্ষে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে পারে না, এটাই ফ্যাসিবাদ, এটাই ফ্যাসিজম। আর এই ফ্যাসিবাদ আমরা দেখেছিলাম কবে থেকে? এই ফ্যাসিবাদ আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, তখন তিনি ক্ষমতায় এসেই বলেছিলেন বিরোধীদের লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে। এই যে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকা, মানে এটা তো মেটাফোর, রূপক অবশ্যই, কিন্তু লিউকোপ্লাস্ট মানে উনি বোঝাতে চেয়েছেন আসলে বিরোধীদের কণ্ঠস্বরকে বন্ধ করে রাখতে হবে। বিরোধীরা কোনো কথা বলতে পারবে না, বিরোধীরা কোনো অভিযোগ জানাতে পারবে না, বিরোধীরা কোনো প্রতিবাদ করতে পারবে না, বিরোধীরা কোনো আন্দোলন করতে পারবে না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিরোধীরা মমতা ব্যানার্জির বিপক্ষে কোনো কথা বলতে পারবে না। আর এই ফ্যাসিবাদী কায়দায় গত 15 বছর ধরে এই রাজ্যটা চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি সত্যি বিপুল সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় আসলেই সবকিছু জাস্টিফাইড হয়ে যায় এবং সেটাই আজীবনের জন্য হয়ে যায়, একেবারে সেটেলমেন্ট হয়ে যায়, তাহলে আমরা জানি হিটলারও তো 37% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। তারপর ক্ষমতায় আসার পর নানা রকম অভিযোগ তুলে পার্লামেন্ট নিজেই পুড়িয়ে দিয়েছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হিটলারের পরিণতি কি হয়েছিল আমরা জানি। হিটলারকে কিভাবে বাংকারে ঢুকে আত্মহত্যা করতে হয়েছিল। ইতালিতে মুসোলিনি বিপুল সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল, তারপর কি হয়েছিল? তারপর সেখানকার সাধারণ মানুষ মুসোলিনিকে মেরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল। ইংল্যান্ডেও ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় এসেছিল, এরা সকলেই কিন্তু ক্ষমতায় এসেছিল, এরা সকলেই বিপুল সংখ্যক বিপুল পরিমাণ ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু তাদের কারোর পরিণতি ভালো হয়নি। আসলে বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করতে চাওয়া একটা ফ্যাসিবাদী কায়দা, একটা ফ্যাসিজম, আর সেটার বিরুদ্ধে বিরোধীদের রুখে দাঁড়াতে হবে, বিরোধীদের গর্জে উঠতে হবে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষকে বুঝতে হবে কেন তারা তৃণমূলকে ভোট দেবে। তৃণমূল কংগ্রেস চোর, এটা একেবারে শিরোধার্য হয়ে গেছে, মানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কপাল লিখন, মানে একেবারে ললাট লিখন হয়ে গেছে, আমি জানি। কিন্তু এই চোর তৃণমূল কংগ্রেসের বাইরেও কিছু সংখ্যক মানুষ রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। তারা চুরি করেন না, কোনো 75-25 হিস্সার মধ্যেও নেই, কিন্তু তারপরেও তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। ঠিক কী কারণের জন্য তারা ভোট তৃণমূল কংগ্রেসকে দেন সেটা তাদেরকে একটু বিবেচনা করতে, একটু ভেবে দেখতে আমি অনুরোধ জানাবো। কারণ আমরা দেখেছি যে গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে এই রাজ্যটাকে চালাচ্ছে, তাদের রাজ্যটা পিছোতে পিছোতে একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে, সেটা আর নতুন করে আমাদের বলার কোনো জায়গা নেই। একেবারে শেষ পেরেকটা পুঁতে দেওয়ার আগে আপনারা যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখছেন, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির উপর ভরসা রাখছেন, তারা একটু ভেবে দেখুন যে ঠিক কিভাবে এই রাজ্যটা
চলছে, কিভাবে বিজেপির দাক্ষিণ্যে মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে চালাচ্ছে, কারণ বিজেপির দাক্ষিণ্য না থাকলে কিন্তু এতদিনে পিসি ভাইপো জেলে থাকতো। আর আপনারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিদিন প্রতি মুহূর্ত আমাকে এসে আক্রমণ করেন সোশ্যাল মিডিয়ায়, কি না মমতা ব্যানার্জি প্রচুর পরিমাণে ভোট পেয়েছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি প্রচুর ভোট পেয়ে ক্ষমতায় এসছে, তারপরেও মমতা ব্যানার্জিকে এত কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড নিতে হচ্ছে কেন? আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, মমতা ব্যানার্জি এত বিপুল ভোট পেয়ে ক্ষমতায় এসেছে, তারপরেও প্রতিটা সংবাদ মাধ্যমকে কিনে নিতে হচ্ছে কেন? আপনাদের কাছে তৃতীয় প্রশ্ন, এভাবে ফ্যাসিবাদী কায়দায় সরকার চালাতে হচ্ছে কেন? কারণ বামফ্রন্টের 34 বছরে আমরা এভাবে রাজ্য চলতে দেখি। বামফ্রন্টের 34 বছরে বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী, সেই সময় সুব্রত মুখার্জি ছিলেন কলকাতা পুরসভার মেয়র। এছাড়াও অসংখ্য পুরসভা, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ছিল বিরোধীদের দখলে। বামফ্রন্ট কখনো বিরোধী শূন্য বিধানসভা করার চেষ্টাই করেনি, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার কখনো কোনো চেষ্টা করেনি। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে বহরমপুরের পুর বোর্ড। শঙ্কর দাস কংগ্রেসের, তিনি পুরসভা জিতেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। আর্থিক তছরূপের অভিযোগে সেই পুরো বোর্ড বুদ্ধবাবু ভেঙে দেন, সেখানে প্রশাসক বসিয়ে দেন। শঙ্কর দাস হাইকোর্টে যান, এর বিরুদ্ধে মামলা করেন এবং জিতে যান। তারপরে আবার নতুন করে পুরো বোর্ড গঠন করা হয়। সেই সময় বুদ্ধবাবু বলেছিলেন যে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওনারা সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু জ্যোতিবাবু বলেছিলেন যে না, কারণ শঙ্কর দাস যখন হাইকোর্টের ভার্ডিক্ট পেয়েছেন তখন শঙ্কর দাসকে পুরো বোর্ড চালাতে দেওয়া হোক। আপনারা ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এটা করতে দেবেন? একটা কান্দিতে কংগ্রেসের পুরো বোর্ড ছিল, তার পুরো প্রধানকে খুন করে ফেলেছে। তাহেরপুরে একটা মাত্র বামেদের বোর্ড, সেটাকে সব দিক থেকে অর্থনৈতিকভাবে আটকে দেওয়া হয়েছে যাতে সেই পুরো বোর্ড চালানো না যায়, চালাতে না পারা যায়। আর মমতা ব্যানার্জি বামফ্রন্টের আমলে ভোট দেওয়া যেত না বলে যে অভিযোগ করেন, সেই বামফ্রন্টের আমলে উনি বারবার সাংসদ হয়েছেন, কখনো কংগ্রেসের সঙ্গে ঘর করেছেন, কখনো বিজেপির সঙ্গে ঘর করেছেন, কিন্তু জিতেছেন বামফ্রন্টের আমলে। অর্থাৎ বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে বামফ্রন্ট কখনো চায়নি, 34 বছরে কখনো বিরোধীদের কণ্ঠস্বর রোধ হয়নি। তাই আমি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা প্রতিদিন পালে পালে এসে সোশ্যাল মিডিয়ায় আমাকে জানিয়ে যায় মমতা ব্যানার্জি প্রচুর ভোট পেয়েছে, তাদেরকে জানাই মমতা ব্যানার্জি কিভাবে ভোট পেয়েছে, মমতা ব্যানার্জি কিভাবে জিতেছে, বা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি কিভাবে এ রাজ্যের প্রথম হেরে যাওয়া মুখ্যমন্ত্রী, সে বিষয়ে আমার ধারণা আছে। তাই নতুন করে আপনাদেরকে প্রত্যেকদিন আমাকে মনে করিয়ে দিতে হবে না, এবং এ রাজ্যে প্রতিটি বামপন্থী কর্মী সমর্থক কাউকে আপনাদের মনে করিয়ে দিতে হবে না। তার থেকে বরং আপনারা মনে রাখুন যে বিরোধী কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতই শুভেন্দুর সঙ্গে হাতে হাত মিলিয়ে বিধানসভাটাকে বিরোধী শূন্য করে ফেলুন না কেন মাননীয়া, এ রাজ্যে বামপন্থী কর্মী সমর্থকরা রাস্তায় ছিল, রাস্তায় আছে, রাস্তায় থাকবে এবং প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা অন্যায়ের বিরোধিতা করবে।